জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস। জানাবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার, বলছে বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম কমিশন। এবং সর্বশেষ জানাবো টালবাহানা বাদ দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, বললেন আমিনুল হক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদে বিএনপিকে চুপ রাখলেন ডক্টর ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ দ্রুত হতে হবে, ডিসেম্বরে সম্ভব এই নির্বাচন, কোনো ধরনের দেরি হলে ষড়যন্ত্র দানা বেঁধে উঠবে, এমন দাবিতে বেশ কয়েক মাসে মাঠ গরম করে তুলেছে বিএনপি। নিবন্ধিত সব রাজনৈতিক দল বিএনপির সাথে এখন ইস্যুতে একাত্তা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে হাতে মাঠে ঘাটে চলছে এ নিয়ে বাকযুদ্ধ। অভিযোগের তীর ছোড়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যাকে এতদিন নিজেদের লোক বলে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই উল্টো সুরে কথা বলা শুরু করেছেন। বিএনপি শীর্ষ নেতাদের কেউ কেউ মন্তব্য করা শুরু করেছেন তারা নাকি লোক চিনতে ভুল করেছেন। হুঙ্কার ছেড়ে বলেছেন, ছাত্র জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করতে চায় তাহলে তাদের স্থান হবে ইতিহাসের রাস্তা করে। আবার কারো অভিযোগ সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন। এখন বিএনপি শীর্ষ নেতাদের মুখে এমন আওয়াজ আরো জোরালো হয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে এক কঠিন অভিযোগ ছুড়ে মারেন। তিনি বলেছেন, একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। সেটি যে বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার কারো বাকি নেই রাজনৈতিক মাঠে। তার এমন বক্তব্য জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে, ফুঁসে উঠেছে বিএনপি নেতারা। জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে বিএনপির কোনো নেতার কণ্ঠে হতাশা প্রকাশ পায়। জানান যে তারা বিদেশের মাটিতে বসে ডক্টর ইউনূসের এমন মন্তব্যে হতাশ হয়েছেন। এ সময় বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনের সঙ্গী মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক দলগুলিও সরাসরি প্রতিবাদ না করলেও তারা তাদের মনের কথা জানিয়ে দেয়। স্পষ্ট করে তারা তাদের অভিমত জানায় বক্তব্যে। লেখনী ও টকশো সহ বিভিন্ন সভা সমাবেশ ডিসেম্বরে নির্বাচন চায় তারাও। এই সময় বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম তথ্য উপাত্ত দিয়ে কয়েকটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করে। তাদের নিজস্ব অনুসন্ধান বের হয়ে আসে যে দেশের প্রায় অর্ধশত রাজনৈতিক দল হিসেবে বা ডিসেম্বরে নির্বাচন চায় তারা সবই বিএনপির সাথে ফেসিবাদ পতন আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল। এদিকে বিদেশের মাটিতে বসে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের মন্তব্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত পায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। বিএনপির মনে সন্দেহের দানা আরো কঠোর হতে থাকে। তারা মনে করেন নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপিকে আবার মাঠে নামতে হবে, ডাক দিতে হবে আন্দোলনে। মাঠ পর্যবেক্ষণ করে তেমনটাই আভাস মিলেছে। একদিকে একটি মহল হাটে মাঠে ঘাটে আলোচনার ঝড় বইয়ে দেয় এই বলে যে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চাইছে ভারতীয় আবদার পূরণের জন্য। এটা ভারতের এজেন্ডা, কিন্তু এমন প্রচারণা যে দেশ ও জাতির জন্য ক্ষতিকর তা বিএনপির সাথে চলা যুগপৎ আন্দোলনের শরিকরা টের পায়। তারা গর্জে উঠে বুঝিয়ে দেন কারো কারো এ ধরনের বক্তব্য এদেশে ভারতের আধিপত্য কূট কৌশলকে এক ধরনের স্বীকার করে নেওয়ার মতোই। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা খোলাসা করেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। তিনি ওই অনুষ্ঠানে বিষয়টি পরিষ্কার করেন। নিজেদের প্রয়োজনের বিচার সংস্কার ও নির্বাচন দরকার বলে মন্তব্য করেন জুনায়েদ সাকিব। তিনি বুঝিয়ে দেন যে ভারতীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সরকার যে ফেসিস্ট রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে দেশে ঐক্য গড়ে উঠেছে। এখন জাতীয় সংসদ নির্বাচন ভারতের এজেন্ডা, এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ওই দেশটির পারপাস সার্ভ করা হচ্ছে। এই প্রচার ফেসিস্টদের পুনর্বাসনে সাহায্য করবে। সাকি সতর্ক করে বলেন, ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনৈতিক বাংলাদেশ নির্বাচন চাইলে আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা অত্যন্ত বিপজ্জনক। এদিকে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপিকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যে বিএনপিও বসে থাকেনি। তারা সাফ সাফ জানিয়ে দেয় কিছুটা সময় দিয়ে, অর্থাৎ পর্যবেক্ষণ শেষে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবিতে মাঠে কঠোর আন্দোলনে নামবে। জাপানের মাটিতে বসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে তোলা হয় তার ওই মন্তব্যের পর বাংলাদেশের মাটিতে কি হচ্ছে বলা হয় যে ইতিমধ্যে ডক্টর ইউনূসের শাসনামল নিয়েও কথা উঠে গেছে যে বিদেশি গণমাধ্যমে, কেননা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন নিয়ে নতুন চিন্তা দেখা যায়। আন্তর্জাতিক এই গণমাধ্যম
আলমের খবরে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত আগস্টে 17,30,00,000 মানুষের দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নানামুখী চাপে পড়ে তার সরকার। এতে করে পরিষ্কার হয়ে যায় ডিসেম্বর বা দ্রুত নির্বাচনের বিপক্ষের পার্টির উদ্দেশ্যই বাকি। এত সব জক্কি ঝামেলার মধ্যে মাঝে গুঞ্জন ওঠে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। আর এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চারদিকে এমন খবরে দেশে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। এ সময় পরিস্থিতির স্থান পাই বা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। তবে শেষমেশ যে কারণেই হোক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি আসলে আস্তে আস্তে হওয়া মিলিয়ে যাচ্ছিল। জানানো হয় যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপিকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্যে বাংলাদেশে কারো কারো সন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো জানানো হয় যে তার এমন মন্তব্যের জেরে বিএনপি হয়তোবা নির্বাচনের রোডম্যাপের দাবি নিয়ে বড় ধরনের আন্দোলনে দ্রুত ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের অবস্থা তৈরি হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশে বিদেশে তার আন্তর্জাতিক সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। অভিযোগ উঠতে পারে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ফেসিবাদের পক্ষে হাঁটছেন। আর সুদূর জাপানে বসে এমন অবস্থা টের পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সিদ্ধান্ত নেন। বাংলাদেশের মাটিতে পা রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানান। সর্বশেষ খবর হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ওই বৈঠকের আয়োজনে যা যা করেছেন তাতে বিশ্লেষকরা মনে করেন এতে করে আপাতত বিএনপিকে জুলাই সনদের তৈরির দোহাই দিয়ে চোখ রাখা হলো। এই জুলাই সনদে যেন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি কি করে তা পর্যবেক্ষণে রাখা হবে। তবে একটি সূত্র জানায়, জুলাই সনদের কথা বলে একদিকে তিনি 2024 সালে কোমলমতি শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার পক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপিকেই এক ধরনের মানসিক চাপে রাখা হয়েছে। কেননা শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে যে কথা উঠেছিল দ্রুততম সময়ের মধ্যে সেটির একটি বাস্তবায়ন দেখতে চায় তারা। আর এক্ষেত্রে ডক্টর ইউনূস এমন কথা বলে বাংলাদেশে সে জুলাই বিপ্লবের অংশ নেওয়া শিক্ষার্থীদের সহানুভূতি দেখালেন। কেননা ডক্টর ইউনূস জানায় নির্বাচনের সব সময়ের চেয়েও জুলাই বিপ্লবের সেই অকুতোভয় শিক্ষার্থীরা জুলাই সনদের গুরুত্ব বেশি ও অনেক আবেদন তৈরি করবে জাতির কাছে। এছাড়া দায়িত্ব নেওয়ার সময় জুলাই সনদের কথাও প্রধান উপদেষ্টা নিচে বলেছেন, জানিয়েছিলেন সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ তৈরি হবে। তাই ওই জায়গায় এখন তিনি হাত দিলেন। জানা গেছে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, কি কি সংস্কার এই সময়ে করা হবে, কি কি সংস্কার ভবিষ্যতে করা হবে, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোকে সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যাকে জুলাই সনদ বলা হচ্ছে। তবে এর পাশাপাশি ডক্টর ইউনূস সংলাপ ডেকে দেশে বিদেশে বার্তা দিলেন, এই বলে যে যতই মতবিরোধ থাকুক না কেন দেশের রাজনৈতিক দলকে নিয়ে তিনি একসাথে বসে কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি এখনো ধরে রেখেছেন। এখন সামনের দেখা যাবে জুলাই সনদ বাস্তবায়নে কয় মাস টেনে নেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি। আমির খসরু চৌধুরী মাহমুদ বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, আমরা আশায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে, কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি। খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার কর মওকুফ করা হবে। তিনি বলেন, বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল। বাজেট প্রক্রিয়ার সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেন, বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ধারাবাহিকতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জঞ্জাল পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে। তাই জনগণের জীবনযাত্রার মান বাজেটের প্রথম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি, বাজেট উল্টো দিক দেখেছি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।